আমাদের প্রায়োরিটির মধ্যে সবচেয়ে বড় প্রায়োরিটি হচ্ছে এই মুহূর্তে যদি নাম্বার 1 হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে জিরো টলারেন্সের মধ্যে নিয়ে আসা। এর কোনো বিকল্প নাই। আপনারা যদি দেখে থাকেন গতকালকে এবং আজকে ভাইরাল হয়েছে মাহমুদ ডেনিমের ডিএমডি রাফিকে কিভাবে ব্রুটালি তাকে মারা হয়েছে। আমি কালকে রাতে লেবার সেক্রেটারি সহ তার বাসায় গিয়েছিলাম, তার কাছ থেকে শুনলাম সে যখন ওখানে গেল, মানে তাকে মূলত ফোন করে নেওয়া হয়েছে যে তার সমাধান করার জন্য। সমাধানটা হচ্ছে তার ফ্যাক্টরি 3টা ফ্যাক্টরির মধ্যে 2টা ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে ডিউ টু দ্য শর্টেজ অফ গ্যাসের কারণে সে ফ্যাক্টরি চালাইতে পারেনি। গত 3-4 বছর যাবৎ এই ফ্যাক্টরি চালাইতে পারেনি, লস দিতে দিতে শেষ পর্যন্ত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। মাঝখানে আগে যখন বন্ধ করে তখন শ্রমিকের সকল বেতন পাওনাদি সব পরিশোধ করেছে, শুধু তাদের যে সার্ভিস বেনিফিট, এই বেনিফিটের দেওয়ার ঘোষণা ছিল 28 তারিখে। 26 তারিখ তারা জানিয়েছে সব সংস্থাকে, মন্ত্রণালয়কে, যে তাদের পক্ষে ব্যাংক থেকে এখনো টাকাটা বের করা সম্ভব হয়নি, হয়তো বা আরো 10-12 দিন বা কিছুদিন সময় লাগবে, তাদেরকে এই সময়টা অ্যালাউ করা হোক। তো গতকাল 29 তারিখে তাকে সেখানে নেওয়া হয়েছে। তো সে যখন যায় তখন আর্মির 2টা গাড়ি তাকে স্কট করে নিয়ে যায়, নিয়ে ফ্যাক্টরির সামনে যখন সে গাড়ি থেকে নামলো, পিছনে কিন্তু সাথে কিন্তু আর্মির গাড়ি আছে, নামার সাথে সাথে তাকে মারা শুরু করে দিল ওখানে, এবং এমনভাবে মারলো আপনারা যদি ছবিগুলি দেখে থাকেন, মানে বিভৎস অবস্থা। এবং মারতে মারতে একবার তাকে মানে ফিক্কা ওখানে একটি ব্রিজ আছে বললো, ওই ব্রিজের উপর নিয়ে ফেলছে। ওখান থেকে এরপরে কিছু লোকজন তাকে উদ্ধার করে ভিতরে নিয়ে এক জায়গায় করে গেট টেট বন্ধ করে দিয়ে তাকে ওখানে প্রায় রাত্র 9টা, এটা বিকাল 4:30-5টার দিকের ঘটনা, রাত্র 9টা 9:30 পর্যন্ত তাকে ওখান থেকে বের করতে দেয়নি। এরপরে সেখান থেকে পুলিশ এবং আর্মি গিয়ে পিছন থেকে অন্য একটা গেট ভেঙে ওখান থেকে ওই দিক দিয়ে ঢুকে তাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসছে। তো এই যদি এই আইন শৃঙ্খলার পরিস্থিতি হয় এবং তারা শ্রমিকরা এখন জানে যে যাই কিছু করুক না কেন তাদেরকে কেউ গুলি করবে না বা কিছু করবে না, এখন এটা তাদের মধ্যে একটা মানে মাইন্ডসেট হয়ে গেছে। এবং যার কারণে পরশুদিন আমি নারায়ণগঞ্জে নর্মালি আপনারা জানেন যে গার্মেন্টস সেক্টর ঝামেলা নেই, তারপরও সেখানে একটা প্রায় 5,000-5,500 শ্রমিক, একটা পাশাপাশি টোটাল ওখানে 12,500 মতো শ্রমিক হঠাৎ করে কাজ বন্ধ করে রাস্তায় নেমে গেছে। পরে আগের দিন বিকালবেলায় ঘটনার পর পুলিশ এবং সবাই আমাদের শ্রমিক নেতৃবৃন্দকে আমি পাঠিয়েছি, বিকেবির লোকজনকে পাঠিয়েছি, তারা কথাবার্তা বলে সমাধান করেছে। পরের দিন সকালবেলা আবার গিয়ে পাঞ্চ করে রাস্তা নেমে গেছে। পরে আমি নিজে গেলাম, আর্মি বিজিবি সবাইকে নিয়ে আমি নিজে গেলাম, কথা বলে ওখানে গিয়ে দেখলাম আবার 21টা দাবিগুলির আসলে কিছুই না। মানে দাবিগুলি কেমন, যেমন ধরেন তাকে স্মার্টফোন ভিতরে নিয়ে দিতে হবে। তো আমি জিজ্ঞেস করলাম তোমার স্মার্টফোনটার দরকার কি, তুমি কি কাজের সময় বসে বসে স্মার্টফোন চালাবে তোমরা, না আমাদের দিতে হবে। আমি বললাম ঠিক আছে, স্মার্টফোন দেওয়া যাইতে পারে, ফ্যাক্টরিতে স্মার্টফোন আছে, তোমার প্রতিটা ফ্লোরে ফোন ব্যবস্থা আছে, তোমাদের ইমার্জেন্সি এনি কল তোমরা কল করতে পারবা, সেই ব্যবস্থা রাখা আছে, না তাদেরটা দিতে হবে। ঠিক আছে, তোমাদেরটা দেওয়া হবে, কিন্তু এটা সুইচ অফ করা থাকতে হবে, না সেটাও করবে না। মানে এমন অবস্থা যে দাবি মানে যা আছে সবই তাকে মানতে হবে, 10% করে ইনক্রিমেন্ট দিতে হবে। আমি বললাম যে এটা তো এককভাবে এই ফ্যাক্টরি দিতে পারবে না, এটা সরকার যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তই আমরা অ্যাকসেপ্ট করে নিব। মানে উপদেষ্টার মধ্যে আমি এই প্রসঙ্গে একটু বলি, যেহেতু মানে প্রসঙ্গক্রমে এই ইনক্রিমেন্টের বিষয়টা চলে আসছে। গত 4-5 দিন আগে আমি শ্রম মন্ত্রণালয় ইনক্রিমেন্ট নিয়ে একটা মিটিংয়ের মধ্যে আমি ছিলাম, সেখানে শ্রমিক পক্ষ দাবি করেছে 15% প্রতি বছর ইনক্রিমেন্ট দিতে হবে, যেটা আমরা এখন 5% দিই প্রতি বছর। আমি তাদেরকে বললাম যে আপনারা যে 15% দিলেন যুক্তিটা কি। আমি মনে করি যে এই মুহূর্তে আমাদের ইনফ্লেশন হচ্ছে 9.5, আপনারা যদি 9, 9.5 বা 10 চাইতেন তাহলে এটা যুক্তিসঙ্গত ছিল। আর সরকার কি মনে করে যে 9.5% ইনফ্লেশনই থাকবে? যদি সরকার তাই মনে করে ওকে, তাহলে আমরা 9.5, 10-এ আমরা ইনক্রিমেন্ট এটা আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিব। কিন্তু সরকার যদি মনে করে বা আমরা যদি ব্যবসায়ীরা মনে করি যে সরকার যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে ইনফ্লেশনটা আগের মতো 5.5-6-এর নিচে তো থাকবে, তাহলে
আমরা মনে করি এটা 6% পর্যন্ত যদি ইনক্রিমেন্ট হয় দ্যাট ইজ এনাফ। হ্যাঁ, এরপরও যদি মনে করেন আমরা 6% ইনক্রিমেন্ট সেট করলাম, পরবর্তীতে দেখা গেল কোনো বছর গিয়ে 7-8 হয়ে গেছে ইনফ্লেশন, তাহলে 5 বছর পরে যখন আবার মজুরি বোর্ড হবে, সেই মজুরি বোর্ড বসে আবার এই যে অতিরিক্তটাকে আবার অ্যাডজাস্ট করে দিবে। এটা যৌক্তিক। আজকে আবার পেপারে দেখলাম যে কোনো একটা ট্রেড ইউনিয়ন কেন্দ্র তারা এটাকে প্রত্যাখ্যান করেছে, আমাদের 6%-এর কথা তারা 15%ই দাবি করছে। তো এই বিষয়গুলি আসলে যৌক্তিক আকারে যদি না হয়, এবং এই যে শ্রমিকদেরকে এটা কিন্তু ভায়োলেন্স তৈরি করার জন্য এই ধরনের বক্তব্য আরও কিন্তু ইনস্টিগেট করে এগুলি। তো এখানে তো যার জন্য আমি অনুরোধ করব যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে যত দ্রুত সম্ভব এটাকে জিরো টলারেন্সে নিয়ে আসা। আর এই প্রসঙ্গক্রমে একটা কথা আরও আমার মনে হয় একটু বলা দরকার, যদিও এটা আমি জানি না এই এখানে বলা উচিত কিনা, তারপর আমার মনে হচ্ছে এটা বলা দরকার যে মাননীয় উপদেষ্টা আপনি জানেন, যে আপনারা সবাই জানেন যে ইদানিং একটা নতুন ব্যবসা চালু হয়েছে, মানে মামলা বাণিজ্য। ব্যবসায়ীদের সাথে কারোর সাথে মতের অমিল থাকলে, তারপরে ব্যক্তিগত শত্রুতা থাকলে তাকে নিয়ে ঢুকাই দেওয়া মামলার মধ্যে। এইটা আমার মনে হয় আপনার সরকার বা আপনি যেহেতু এখন সরকারের পার্ট, এটাকে খুব কঠোরভাবে, আমি ধন্যবাদ জানাই মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে। তিনি কিন্তু রিসেন্টলি বলেছেন যারা এরকম অন্যায়ভাবে মামলা দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যদি এটা ফলস প্রমাণিত হয়। কেউ যদি ব্যবসায়ীদের মধ্যে অনৈতিকভাবে গত সরকারের আমলে সুবিধা নিয়ে থাকেন, অন্যায় করে থাকেন, তার বিরুদ্ধে মামলা হোক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যারা কোনোভাবে এগুলির সাথে সম্পৃক্ত না, তাদের বিরুদ্ধে মামলা হবে এবং সেখানে নানাভাবে ওই কি গণহত্যার দায় চাপাবে। আবার দেখা যাবে গণহত্যার দায় চাপিয়ে দিয়ে ট্রেড বডিতেও এই ধরনের শুরু হয়েছে খেলা, যে তাকে নেতৃত্বে আসে তাকে এখান থেকে সরাই দেওয়ার ব্যবস্থা করা হোক।